শুরু করি 17 নম্বর রিপোর্ট রাইটিং। আর আজকের টপিক হচ্ছে আমাদের ফর্মাল প্রেসিডেন্ট, মহান ব্যক্তিত্ব, মহান লিডার প্রণব মুখার্জি, যিনি রিসেন্ট মারা গেছেন, ওনার উপরে পরীক্ষা দৃষ্টিভঙ্গিতে যদি দেখা হয় এটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট একটা টপিক। আর রিপোর্ট শুরু করার আগে অবশ্যই আমাদের উচিত এনার সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে রাখা, কারণ পরীক্ষার পয়েন্টে কী কী তথ্য দেবে সেগুলো আমাদের জানা থাকবে না। যদি আমরা এনার সম্পর্কে তথ্য যদি আগে থেকেই জেনে রাখতে পারি, দেখবে পরীক্ষার হলে গিয়ে খুব স্মুথভাবে, খুব ইজিলিভাবে, গুছিয়ে সুন্দর করে আমরা লিখে আসতে পারবো। তো যাই হোক, শুরু করি এনার লাইফ সম্পর্কে। এনার লাইফকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আর্লি লাইফ, মানে রাজনৈতিক জীবনে প্রবেশ করার আগের জীবন, আর একটা হচ্ছে পলিটিক্যাল কেরিয়ার, রাজনৈতিক জীবনে পা দেওয়ার পরের জীবন। তো আর্লি লাইফ সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করব। এনার জন্ম হয় 1935 সালে 11ই ডিসেম্বর। একটু ভেবে দেখো, স্বাধীনতার আগে এনার জন্ম কোথায় হয়? মিরাটিতে। মিরাটি কোথায় অবস্থিত? বীরভূম। বীরভূম কোথায়? ওয়েস্ট বেঙ্গল। আর কোন পরিবারে জন্মগ্রহণ করে? একটা বেঙ্গলি ব্রাহ্মণ পরিবারে এনার জন্ম হয়। তো দেখতে পাচ্ছ ওনার ছোটোবেলাকার ছবি। আর এই যে মিরাটি, এটা বীরভূমের একটা, বীরভূম ডিস্ট্রিক্টের এই অঞ্চলে তার জন্ম হয়। এবার চলে আসবো তার এডুকেশনাল কোয়ালিফিকেশনের দিকে। তো তিনি MA ডিগ্রি কমপ্লিট করেন কিসে? পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রিতে। এরপরে তিনি LLB ডিগ্রি করেন। সমস্ত কিছু তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিন্তু কমপ্লিট করেছিলেন। এরপরে চলে আসবো এডুকেশনাল লাইফ কমপ্লিট করার পরে তার জবের, তিনি একাধিক জায়গায় জব করেছিলেন, সেগুলো সম্পর্কে জেনে নেব। তিনি শুরুতেই আপার ডিভিশন ক্লার্ক পোস্টে জব করেন, অর্থাৎ UDC পোস্টে তিনি জব করেন সবার প্রথমে। তারপরে 1963 সালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অব পলিটিক্যাল সায়েন্সে যোগ দেন, আর পরবর্তী সময় তিনি যোগ দেন জার্নালিস্ট হিসাবে। তো এটা ছিল তার আর্লি লাইফ সম্পর্কে একটা নর্মাল একটা ওভারভিউ। এবার চলে আসবো তার অরিজিনাল লাইফ, মানে তার পলিটিক্যাল কেরিয়ারের দিকে। আর পলিটিক্যাল কেরিয়ার, তার উত্থান আর পতন কিন্তু নাটকীয়ভাবে কখনো উঠেছে, আবার নাটকীয়ভাবে কখনো পড়েছে। তার জীবন হচ্ছে নিচের দিকে নেমে গেছে। তো এই সম্পর্কেই এবার আমরা দেখে নিই। যে রাজনৈতিক কেরিয়ার ছিল সেটা কিন্তু মূলত উঠেছে, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধীর হাতে হাত রেখে, মানে ইন্দিরা গান্ধীর আশীর্বাদ কিন্তু ওনার উপরে সর্বদাই ছিল। 1969 সালে তিনি প্রথমবার কংগ্রেস দলের প্রতিনিধি স্বরূপ রাজ্যসভায় নির্বাচিত হন। 1973 সালে উপমন্ত্রী হিসাবে প্রথম ক্যাবিনেটে যোগ দেন। উপমন্ত্রী হিসাবে প্রথম ক্যাবিনেটে যোগ দেন। তো ভেবে দেখ, 69-এ রাজ্যসভায় নির্বাচিত হন, 1973-এ ক্যাবিনেটে যোগ দেন উপমন্ত্রী হিসাবে, আর 1982-84 সালে তিনি ভারতের বিশাল বড় এক দায়িত্ব নেন, সেটা হচ্ছে অর্থমন্ত্রীর। আর তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব এত ভালোভাবেই পালন করে যে তাকে ওয়ার্ল্ড ব্যাপী বেস্ট ফিনান্স মিনিস্টার অ্যান্ড ওয়ার্ল্ডের তকমা দেওয়া হয়। মানে বুঝতেই পারছো তার এই মেয়াদকালটা কত উল্লেখযোগ্য ছিল আর কি। তার রাজত্বকালে, তার মন্ত্রিত্বকালে মনমোহন সিংহকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবেও কিন্তু নিযুক্ত করা হয়েছিল। তো একটা বোল্ড ডিসিশন ছিল, একটা হিস্টোরিক্যাল ডিসিশন ছিল যে ডক্টর মনমোহন সিংহকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবে নিয়োগ করা। যদিও 1984 সালে ইনাকে হচ্ছে বেস্ট ফিনান্স মিনিস্টার ইন ওয়ার্ল্ড হিসাবে ভূষিত করা হলো, কিন্তু তারপরেই, মানে ইন্দিরা গান্ধীর পরে যখন রাজীব গান্ধী সরকারে বসলো, তখনই কিন্তু তার রাজনৈতিক কেরিয়ারের দিকে আবার পতন শুরু হলো। কিভাবে সেটা দেখা যায়। তো 1984 সালের 31শে অক্টোবর ইন্দিরা গান্ধীকে হত্যা করা হলো সকাল 9:29 সময় তার বডিগার্ডের দরুন। আর এরপরেই সিংহাসনে কে বসবে এটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব শুরু হলো। কিন্তু বেশিরভাগ কংগ্রেসের অধিকর্তারা এটা ভেবে নিয়েছিলেন যে হচ্ছে এই সময়ের সবথেকে এক্সপিরিয়েন্সড যদি কোনো ব্যক্তি থাকে আর বসার সবথেকে উপযুক্ত যদি ব্যক্তি থাকেন, তিনি হচ্ছে প্রণব মুখার্জি, যিনি হচ্ছেন এই সময় সিংহাসন অর্থাৎ প্রধানমন্ত্রী পদে বসতে পারেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সিংহাসনে বসে পড়েন রাজীব গান্ধী। রাজীব গান্ধীটাকে আগে সেই সম্পর্কে একটু জানিয়ে দিই। রাজীব গান্ধী হচ্ছে এল্ডেস্ট সন কার? ইন্দিরা গান্ধী আর ফিরোজ গান্ধীর এল্ডেস্ট সন।
আচ্ছা, তিনি সেভেন্থ প্রাইম মিনিস্টার হিসাবে যোগ দিয়েছিলেন। আর দেখো, এই তিনি যখন যোগ দেন, তিনি এটা বুঝতে পেরেছিলেন যে প্রধানমন্ত্রী পদের জন্য সব থেকে বড় যিনি দাবিদার তিনি কিন্তু প্রণব মুখার্জি। তাই এনার সাথে সম্পর্ক কিন্তু এনার কখনোই খুব একটা ভালো ছিল না। রাজীব গান্ধী তখন কি করে, এনাকে সরানোর জন্য, প্রণব মুখার্জিকে সরানোর জন্য তিনি বিভিন্ন রকম পদক্ষেপ নেয়। যেমন দেখো, সবার প্রথমে দলীয় গোষ্ঠীর শিকার হন প্রণব মুখোপাধ্যায়, মানে তাকে নিজের ক্যাবিনেটেও স্থান দেননি হচ্ছে রাজীব গান্ধী। মন্ত্রী তো ছেড়ে দাও, উপমন্ত্রী এমনকি কোনো পদে তাকে রাখা হয়নি। টোটাল যত পদ ছিল এক এক করে তাকে অপসারণ করলো। আর শুধুমাত্র এতেই রাজীব গান্ধী স্বস্তির নিঃশ্বাস নিল না। যতক্ষণ না পর্যন্ত তাকে কংগ্রেস থেকে বহিষ্কার করলো ততক্ষণ পর্যন্ত শান্তির নিঃশ্বাস নিল না। কিন্তু ভেবে দেখো, এত বড় ব্যক্তিত্ব যদি কংগ্রেসের থেকে বাইরে বেরিয়ে আসে, কংগ্রেসের অবস্থা নিশ্চয় কিছু তো এফেক্ট পড়বে। আর এই ক্ষেত্রে এফেক্ট কিন্তু খুব বড় মাপের ছিল। আর সেই কারণে কংগ্রেসের যারা বড় বড় নেতা ছিল তারা রাজীব গান্ধীকে বলে যে এনাকে ফেরত আনার জন্য। আর তারপরে এনাকে আবার ফেরত আনা হয়। কিন্তু রাজীব গান্ধী কখনোই এনার সাথে খুব ভালো সম্পর্ক রাখেনি, আর এনাকে খুব একটা বড় পোস্টেও কোনো সময় দেয়নি। আরও আর একটা জিনিস, যে সময় তাকে কংগ্রেস দল থেকে, যে সময় তাকে মন্ত্রিত্ব থেকে সরানো হলো, বিভিন্ন পদ থেকে সরানো হলো, এমনকি দল থেকেও বহিষ্কার করা হলো। ভেবে দেখো, এত বড় নেতার কাছে ব্যাপারটা কত বড় আঘাত এসেছিল, বিশাল বড় আঘাত। আর সময়টা ছিল ওনার জন্য খুব টাফ। এই সময় তিনি কি করেন, রাষ্ট্রীয় সমাজবাদী নামে একটা কংগ্রেস, মানে নিজস্ব একটা দল গঠন করেছিলেন সেই সময়ে, মানে কংগ্রেসে আবার ঢোকার আগের মুহূর্তে। কিন্তু এই দলটাকে খুব একটা বেশি কিন্তু চলতে পারেনি। তো যাই হোক, রাজীব গান্ধীর সময় তো তার খুব একটা উত্থান হলো না, কিন্তু তার উত্থান আবার শুরু হলো পলিটিক্যাল লাইফে পিভি নরসিমহা রাওয়ের সময় থেকে। সেই সময় তুমি পরিকল্পনা কমিশনার হচ্ছে ডেপুটি চেয়ারম্যান নিযুক্ত হন। রাওয়ের প্রধানমন্ত্রী সভার তিনি হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী হিসাবেও কিন্তু যোগ দিয়েছিলেন। শুধু তাই নয়, 1995-96 সালে তিনি প্রধান বিদেশ মন্ত্রীর দায়িত্বও কিন্তু পালন করে। বলতে পারো এটা ছিল তার পুনর্জীবন, আবার নতুন করে জীবন পাওয়া তার রাজনৈতিক ক্যারিয়ারে। যেরকমভাবে নষ্ট করে দেওয়া হয়েছিল, ম্যাক্সিমাম ব্যক্তি সেই সময় ভেবেছিল হয়তো প্রণব মুখোপাধ্যায়ের পলিটিক্যাল কেরিয়ার হয়তো ওখানেই শেষ, কিন্তু ওখান থেকে তিনি আবার ঘুরে দাঁড়ালেন। আর পিভি নরসিমহা রাওয়ের সময় তিনি আবার বিশাল বড় দায়িত্ব, অর্থাৎ বিদেশ মন্ত্রীর দায়িত্ব কিন্তু পালন করে। 1997 সালে তিনি শ্রেষ্ঠ সাংসদ পুরস্কারে ভূষিত হন। তার মধ্যে যে ট্যালেন্ট ছিল সেটা কতক্ষণ আটকানো যেতে পারে, কোনো ব্যক্তির মধ্যে ট্যালেন্ট কত সময় ধরে আটকানো যেতে পারে, কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে কারো না কারোর সাপোর্টে ঠিক সেই ট্যালেন্ট কিন্তু বেরিয়ে আসবে। আর যেটা এনার কাছে হয়েছিল ব্যাপারটা। এরপরে সালটা ছিল 1998-99 সাল, যে সময় কংগ্রেসের জেনারেল সেক্রেটারি পদে তিনি হচ্ছে মনোনীত হলেন, তিনি নির্বাচিত হলেন। আর সোনিয়া গান্ধী সেই সময় কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন। আর বলা হয় সোনিয়া গান্ধীর কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হওয়ার পেছনে সবথেকে বড় সাপোর্ট যার ছিল সেটা হচ্ছে প্রণব মুখোপাধ্যায়ের। আর এনাদের মধ্যে সম্পর্ক, প্রণব মুখোপাধ্যায় আর সোনিয়া গান্ধীর মতো সম্পর্ক কিন্তু সব সময়ের জন্য খুবই ভালো ছিল। আর শুধু সোনিয়া গান্ধীর সাথে যে প্রণব মুখোপাধ্যায়ের সম্পর্ক ভালো ছিল এমনটা নয়, কংগ্রেসের যত নেতা ছিল ম্যাক্সিমাম নেতার সাথে এনার সম্পর্ক কিন্তু খুবই ভালো ছিল। এরপরে চলে আসি হচ্ছে এই সময় মানে মনমোহন সিংয়ের গভর্নমেন্টের সময় তিনি অনেক বড় বড় মন্ত্রিত্ব পদ সামলিয়েছেন, যেমন ডিফেন্স মিনিস্টার, যেমন ফিনান্স মিনিস্টার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এই বড় বড় দায়িত্ব কিন্তু তিনি পালন করেছেন। 2007 সালের একটা ঘটনা তোমাদেরকে জানিয়ে রাখি। 2007 সালে যখন প্রতিভা প্যাটেলকে যখন রাষ্ট্রপতি মনোনয়ন করা হয়, সেই সময় কিন্তু কমিউনিস্ট পার্টিরা বলেছিল যে যাতে প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি হিসাবে মনোনয়ন করা হোক, কিন্তু সোনিয়া গান্ধী তাতে রাজি হয়নি। এর কারণটা কি, যদি রাষ্ট্রপতি পদে কেউ মনোনীত হয়, নির্বাচিত হয়, তো তার না যদি দেখা যায় পলিটিক্যাল কেরিয়ার কিন্তু টোটালি অফ হয়ে গেল। রাষ্ট্রপতি মানে তাকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, তার কাছে প্রচুর ক্ষমতা কিন্তু ডাইরেক্ট কোনো ক্ষমতা নেই। আর সোনিয়া গান্ধী এটা কখনোই চাননি প্রণব মুখোপাধ্যায়ের মতো এরকম বলিষ্ঠ নেতা, এরকম স্ট্রং নেতা, এরকম ন্যায়পরায়ণ নেতা হচ্ছে এখনই
মানে তাদেরকে ছেড়ে, মানে কংগ্রেস দলকে ছেড়ে রাষ্ট্রপতি পদের দিকে চলে যাক। মানে কংগ্রেসের জন্য প্রণব মুখোপাধ্যায় যে খুব ইম্পর্টেন্ট সেটা সোনিয়া গান্ধী বুঝতে পেরেছিলেন, সেই কারণে তাকে হচ্ছে 2007 সালে কিন্তু তিনি হতে দেননি, আর 7 সালে হন প্রতিভা প্যাটেল। কিন্তু 2012 সালে সবার মত নিয়ে হচ্ছে তিনি দেশের 13তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন, আর তিনি তার বিপক্ষে যে ছিল তাকে প্রায় ডবল ভোটে পরাজিত করে তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। কি বিবাহ জীবন সম্পর্কে যদি বলা হয়, তার ওয়াইফের নাম হচ্ছে শুভ্রা মুখার্জি, আর এনাদের বিবাহ হয়েছিল 13ই জুলাই 1957 সালে। এনাদের দুটো সন্তান রয়েছে, ইন্দ্রজিৎ মুখার্জি আর অভিজিৎ মুখার্জি, আর কন্যার নাম হচ্ছে শর্মিষ্ঠা মুখার্জি। হঠাৎই পরিবার থেকে এক সংবাদ আসে যে অ্যাক্সিডেন্টালি ভাবে তিনি হচ্ছে বাথরুমে পড়ে যান, আর পড়ে গিয়ে তার হচ্ছে ব্রেনে আঘাত লাগে, আর তাকে হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে ভর্তি হওয়ার সময় তার যখন সার্জারি হওয়ার কথা, সেই সময় ধরা পড়ে যে তার মধ্যে রয়েছে কোভিড-19। আর এটা ছিল খুব বড় দুঃখের খবর। দুঃখের খবরটা আরও তীব্রতর হয়ে উঠল যখন তার শেষ মানে মৃত্যুর খবর সারা দেশ এমনকি সারা বিশ্বের কাছে ছড়িয়ে পড়ল। শুধুমাত্র দেশবাসী নয়, সারা বিশ্ববাসী কিন্তু এনার জন্য শোক প্রকাশ করেছিলেন। আর এনার পুরস্কার অ্যাওয়ার্ডের কথা যদি বলা হয়, তো ওনার অ্যাওয়ার্ডে যদি একটা পেজের মধ্যে লেখা হয়, একটা পেজে কখনোই কমপ্লিট করা সম্ভব নয়। তিনি এত অ্যাওয়ার্ড পেয়েছিলেন, একাডেমিক অ্যাওয়ার্ড হোক, ন্যাশনাল অ্যাওয়ার্ড হোক, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড হোক, তার অ্যাওয়ার্ডে ভরপুর ছিল। তার মধ্যে দুই একটা অ্যাওয়ার্ড আমি এখানে লিখেছি, সেটা হচ্ছে পদ্মভূষণ, যেটা হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যেটা পেয়েছিল 2008-এ, আর ভারতরত্ন যেটা হচ্ছে ইন্ডিয়ার সবথেকে বৃহত্তম অ্যাওয়ার্ড সিভিলিয়ান, এটা পেয়েছিল 2019 সালে। তো চলে আসছি আমরা এবার পয়েন্টের দিকে। আর পয়েন্ট পড়াকালীন কিন্তু মনোযোগ 100% রাখো, যাতে পড়তে পড়তেই ঘটনা কি বলতে চেয়েছে সেটাকে খুব ভালো করে বুঝতে পারো। মানে পুরোটা পড়ার আগেই টোটাল ঘটনা যাতে বুঝতে পারো সেরকম অ্যাবিলিটি নিজের মধ্যে রেডি করো, খুব হেল্পফুল হবে যখনই তুমি কোনো রাইটিং লিখবে সেই ক্ষেত্রে। Pranab Mukherjee has passed away after undergoing treatment for nearly 3 weeks, 31st August. তো প্রণব মুখার্জি হ্যাজ পাস্ট অ্যাওয়ে মানে হচ্ছে মারা যাওয়া, আফটার আন্ডারগোয়িং মানে যেটা চলছে, আন্ডারগোয়িং ট্রিটমেন্ট ফর নিয়ারলি 3 উইকস, তাহলে 3 সপ্তাহ ট্রিটমেন্ট হওয়ার পরে তিনি মারা গেছেন কবে? 31st আগস্টে। অন আগস্ট 10 হ্যাড সার্জারি ফর দ্য রিমুভাল অফ আ ক্লট ইন দ্য ব্রেন। তাহলে 10ই আগস্ট একটা সার্জারি হয়েছিল, কিসের জন্য? তার ব্রেনের আর যে ক্লট পড়ে গেছিলো সেই ক্লটকে রিমুভ করার জন্য। টেস্টেড পজিটিভ ফর কোভিড-19 পজিটিভ পাওয়া গেছিল। কজ অফ ডেথ ওয়াজ গিভেন অ্যাজ মাল্টিপল অর্গান ফেলিওর, দ্য আর্মিজ রিসার্চ অ্যান্ড রেফারেল হসপিটাল সেইড। তাহলে আর্মির হসপিটালটা কি বলেছে? তার মৃত্যুর কারণ হচ্ছে একাধিক অর্গান যেগুলো রয়েছে সেগুলো ফেল হয়ে গেছিল। বর্ন ইন 1935 ইন মিরাটি ইন ওয়েস্ট বেঙ্গল, তাহলে জন্মগ্রহণ করেছিল 1935 সালের মিরাটিতে, ওয়েস্ট বেঙ্গলে। ক্লোজ টু লেট প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, যেটা নিয়ে বলছিলাম, তিনি ইন্দিরা গান্ধীর খুব ক্লোজ ছিলেন, মানে যিনি মারা গেছেন যে ইন্দিরা গান্ধী। মিস্টার মুখার্জি হেল্ড মেনি মিনিস্টেরিয়াল পজিশন, তাহলে মিস্টার মুখার্জি মানে প্রণব মুখার্জি তিনি একাধিক মিনিস্টেরিয়াল পজিশনে কিন্তু ছিলেন আর কি, যেমন অর্থমন্ত্রী বলো, বিদেশ মন্ত্রী ছিল, বিভিন্ন মন্ত্রীতে তিনি কিন্তু নিযুক্ত ছিলেন। ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন 2012, তিনি 2012 সালে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিল। এখানে কর্ণাটক নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট উইল অবজার্ভ আ 7-day মর্নিং পিরিয়ড। তো সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসিশন নিয়েছিল, কর্ণাটকও ডিসিশন নিয়েছিল, সেন্ট্রাল গভর্নমেন্টও একই ডিসিশন নিয়েছিল যে 7 দিনের কি করা হবে? শোক প্রকাশ করা হবে, 7 দিন ব্যাপী শোক প্রকাশ করা হবে। প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ অ্যান্ড প্রাইম মিনিস্টার কন্ডোলড, মানে বলেছে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কন্ডোল মানে হচ্ছে গভীর শোক প্রকাশ করা। তো পুরো পয়েন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এই পয়েন্ট সম্পর্কে একটু আগেই আমি টোটালি এক্সপ্লেন করেছি। এবার চলে আসবো আমরা রিপোর্ট রাইটিংয়ের দিকে। রিপোর্ট রাইটিংয়ে আমি যেটা করেছি টাইটেলে, সেটা হচ্ছে প্রণব মুখার্জি পাসেস অ্যাওয়ে অ্যাট 84, 84 বছর বয়সে প্রণব মুখার্জি মারা গেছেন। এটাকে তোমরা কি করতে পারো? টোটালটা ক্যাপিটাল লেটারে লিখতে পারো, অথবা প্রতিটা ওয়ার্ডের ইনিশিয়াল লেটারগুলোকে তোমরা ক্যাপিটালে করতে পারো, অসুবিধার কোনো ব্যাপার নেই। আর এখানে বায়া স্টাফ রিপোর্টার দিয়েছি, তোমরা সেই জায়গায় বায়া স্পেশাল কারেসপন্ডেন্ট করতে পারো, অথবা আওয়ার স্পেশাল কারেসপন্ডেন্ট করতে পারো, কোনো রকম অসুবিধার কিছু নেই। এবার এখানকার প্লেস আর ডেট যদি পয়েন্টে মেনশন
সাজেশন থাকে তো সেটা দাও, আর না হলে তোমরা পরীক্ষার ডেট আর পরীক্ষার প্লেস দিয়ে দাও, কোনো ব্যাপার নেই, বা যে কোনো প্লেস দিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। এবার দেখছি যে আমরা এখানে একটা ডেট এখানে কিন্তু মেনশন করা আছে 31 আগস্ট, তাই তার পরের দিনটা আমি দিয়ে দিয়েছি 1 সেপ্টেম্বর। আর টোটাল যেটা লিখেছি আমি সেটা কিন্তু রিসেন্ট ঘটনা হিসাবেই আমি টোটালটাকে বর্ণনা করেছি। তো যাই হোক, শুরুতে আমি কি লিখেছি দেখা যাক। শুরু তো দেখতে পেয়েছিল এখানে প্রণব মুখার্জি মারা গেছে 3 সপ্তাহের যে ট্রিটমেন্ট ছিল সেই অনুসারে, তো সেটাকেই লিখেছি। ফর্মার প্রেসিডেন্ট অ্যান্ড কংগ্রেস স্টালওয়ার্ট। আচ্ছা, ফর্মার মানে হচ্ছে পূর্ববর্তী, পূর্ববর্তী মানে আগের প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি, এবং কংগ্রেসের স্টালওয়ার্ট মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি খুবই লয়াল, যিনি খুবই হার্ড ওয়ার্কিং, এমন একজন ব্যক্তিকে বোঝায়। আর প্রণব মুখার্জি হ্যাজ পাসড অ্যাওয়ে আফটার আন্ডারগোয়িং ট্রিটমেন্ট ফর নিয়ারলি 3 উইকস। তো যেটা এখানে লেখা ছিল হুবহু সেম জিনিসই আমি তুলে দিয়েছি। তারপরে বলেছে সার্জারি হয়েছিল 10ই আগস্ট, আর কিসের জন্য? রিমুভাল করার জন্য ব্রেন ক্লটকে। এবার সেটাকেই আমি একটু বিস্তারে লিখেছি। তো প্রথম লাইনটা বুঝতে পেরেছো? প্রথম লাইনে বলেছে ফর্মার প্রেসিডেন্ট, কংগ্রেসের এমন একজন ব্যক্তিত্ব যিনি খুবই ন্যায়পরায়ণ ছিলেন, যিনি খুবই লয়াল ছিলেন, যিনি হার্ডওয়ার্কিং ছিলেন, তার নাম হচ্ছে প্রণব মুখার্জি, যিনি মারা গেছেন 3 সপ্তাহ ট্রিটমেন্টের পরে। মিস্টার মুখার্জি, আচ্ছা এখানে একটা জিনিস বোঝার আছে, মুখার্জি মানে শুধু টাইটেল যদি বলা হয়, সাপোজ তোমাদের টাইটেল ধরে যদি কেউ ডাকে, তার মানে কি তোমাকে সম্মান করছে না অসম্মান করছে? যদি কেউ কাউকে টাইটেল ধরে ডাকে তার মানে ওটা সম্মানে প্রদর্শন করা হয়। দেখো এখানে মুখার্জি মানে এটাই বোঝাচ্ছে, প্রণব মুখার্জিকেই বোঝাচ্ছে। এমন ভাববে না শুধু না টাইটেল ধরে ডাকছে মানে এটা অসম্মান করছে, না, নাম ধরে ডাকছে এমন ভাববে না। যদি কারো টাইটেল ধরে বলা হয় তবে তার মানে সেখানে কিন্তু সম্মান জড়িত আছে। যেমন দেখবে যে প্রায় নিউজ পেপারে মোদি 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 বলে লেখা আছে, তার মানে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি অসম্মান করা হচ্ছে, নাম ধরে ডাকা হচ্ছে? না, ওটা রেসপেক্ট। যখনই কারো টাইটেল ধরে ডাকা হয় সেটা রেসপেক্ট। তো সেরকমই এখানে মুখার্জি আছে। মুখার্জি ওয়াজ অ্যাডমিটেড, মুখার্জিকে ভর্তি করানো হয়েছিল। ওয়াজ অ্যাডমিটেড মানে প্যাসিভে রয়েছে। কোথায় ভর্তি করা হয়েছিল? টু হসপিটাল। কখন? অন আগস্ট 10 অ্যান্ড হ্যাড সার্জারি দ্য সেম ডে, এবং একই দিনে কি হয়েছিল? সার্জারি হয়েছিল। কিসের জন্য সার্জারি হয়েছিল? ফর দ্য রিমুভাল অফ আ ক্লট ইন দ্য ব্রেইন, যেটা পয়েন্টের মধ্যে রয়েছে। তাহলে মিস্টার মুখার্জিকে অ্যাডমিট করা হয়েছিল, আর সেই দিনই তার কি হয়েছিল? সার্জারি হয়েছিল, ব্রেন সার্জারি। যে ক্লটটা রয়েছে ব্রেনে তাকে সরিয়ে দেওয়ার জন্য, তাকে রিমুভ করার জন্য। আর সেই সময় কি হলো? টেস্ট পাওয়া গেল তিনি হচ্ছে পজিটিভ, মানে কোভিড-19 পজিটিভ। আর তারপরে তার যে মৃত্যু হয়েছিল সেখানে ডাক্তাররা কি বলল, হসপিটাল কি বলল, যে একাধিক অর্গান ফেলিওয়ারের কারণে তার মৃত্যু হয়েছিল। চলো দেখা যাক। হি হ্যাড টেস্টেড পজিটিভ ফর কোভিড-19 ইন হসপিটাল। তাহলে তাকে কোভিড-19 পজিটিভ পাওয়া গেছিলো। দেখো খুব ছোট ছোট সিম্পল সেন্টেন্স, কিন্তু এগুলো তো বুঝতে কারোর অসুবিধা নেই আশা করছি। আর তারপরে কি বলছে যে তার মৃত্যুর কারণ কি? একাধিক অর্গান ফেলুয়ার করেছিল, সেটাই লিখে দিই। দ্য কজ অফ ডেথ, তার মৃত্যুর কারণ হয় বা ছিল গিভেন অ্যাজ মাল্টিপল অর্গান ফেলিয়ার। তাহলে একাধিক অর্গান, তার একাধিক অঙ্গ হচ্ছে কি হয়ে গেছিলো? ব্যর্থ হয়ে গেছিলো, মানে সঠিকভাবে কাজ করছিল না। সেটাই ছিল তার অরিজিনাল রিজন। যেমন কোভিড-19 জন্য লাংসে প্রবলেম দেখা গেল, ইউরেনিয়াল প্রবলেম দেখা গেল, ইউরিনে প্রবলেম দেখা গেল, বিভিন্ন কারণ দেখা গেছিল। আর এটা কে বলছে? দ্য আর্মিস রিসার্চ অ্যান্ড রেফারেল হসপিটাল কিন্তু এই কথাটা বলছে। তো আমাদের ওপেনিং প্যারাগ্রাফ বলতে পারো কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখা গেল যে বর্ন ইন 1935, বেঙ্গলে জন্মগ্রহণ করেছে। তারপরে ইন্দিরা গান্ধীর ক্লোজ ছিল। তো এই জিনিসগুলোকে এবার দেখে নেব। মিস্টার মুখার্জি, আবার দেখো মিস্টার মুখার্জি বলে লিখেছি বর্ন ইন 1935 ইন মিরাটি ইন ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, ওয়ার্কড অ্যাজ আ টিচার, এটা কিন্তু পয়েন্টে লেখা নেই, এটাকে আমি এক্সট্রা করে লিখেছি কারণ এটা আমরা জানি, এটাকে আমরা ডিসকাশন করেছি। ওয়ার্কড অ্যাজ আ, ওয়ার্কড কীভাবে কাজ করেছেন? টিচার হিসাবে, লয়ার হিসাবে, জার্নালিস্ট হিসাবে কাজ করেছেন। কখন কাজ করেছেন? বিফোর টার্নিং টুয়ার্ডস পলিটিক্স, পলিটিক্সে আসার আগে। হি ওয়াজ ক্লোজ টু লেট প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, যেটা পয়েন্টে দেওয়া আছে। মিস্টার মুখার্জি হেল্ড মেনি মিনিস্টেরিয়াল পজিশন ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনক্লুডিং, দেখো এটা এখানে দেওয়া রয়েছে, মিস্টার মুখার্জি হেল্ড মেনি মিনিস্টেরিয়াল পজিশন, এই পর্যন্ত দেওয়া আছে, কিন্তু এর পরবর্তী স্টেপ দেওয়া নেই, এর পরবর্তী স্টেপ আমরা অ্যাড করব। তো বলছে মিস্টার মুখার্জি হেল্ড, মানে মিস্টার মুখার্জি অনেক অফিসে, অনেক মিনিস্টেরিয়াল পজিশনকে কিন্তু তিনি
উপভোগ করেছিলেন, মানে অনেক জায়গায় তিনি হচ্ছে নিজের পদ বহাল রেখেছিলেন। সেগুলো কোথায় কোথায়, সেটা হচ্ছে ইনক্লুডিং কারা কারা, ডিফেন্স মিনিস্ট্রি, ফিনান্স মিনিস্ট্রি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, এই সমস্ত জায়গায়। আচ্ছা, তারপরে দেখো কি দিয়েছে, ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন 2012, আর তারপরে তিনি কি হলেন, 2012 সালে প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলো। এবার একে আমি একটা সেন্টেন্সে কনভার্ট করেছি কিভাবে সেটা দেখো। আমি প্রথম থেকে আরেকবার পড়ি। মিস্টার মুখার্জি হেল্ড মেনি মিনিস্ট্রিয়াল পজিশন ইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনক্লুডিং ডিফেন্স, ফিনান্স মিনিস্ট্রি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিফোর মানে আগে, হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন 2012। মানে এই দুটোকে আলাদা আলাদা সেন্টেন্সে না রেখে কোহেসিভনেসকে সুন্দর করে বজায় রাখার জন্য একই সেন্টেন্সে আমি টোটাল জিনিসকে মেনটেন করার চেষ্টা করেছি। চলে আসি পরের সেন্টেন্সের দিকে। এরপরে বলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট উইল অবজার্ভ আ 7-day মর্নিং পিরিয়ড, সেটাকে লিখেছি আমি। তো সেন্ট্রাল গভর্নমেন্ট অন মানডে মানে হচ্ছে 31শে অগস্ট আর কি, তুমি এখানে মানডে না লিখলেও চলবে। সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যানাউন্সড 7-day স্টেট মর্নিং অন ডিমাইস মানে হচ্ছে মৃত্যু, অফ ফর্মার প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। তো সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে, কি অ্যানাউন্স করেছে, 7-day স্টেট মর্নিং মানে শোক প্রকাশ। কিসের জন্য, অন মানে কারণে, হচ্ছে কার কারণে, মৃত্যুর কারণে। কার মৃত্যু, অন ফর্মার প্রেসিডেন্ট প্রণব মুখার্জি যিনি ফর্মার প্রেসিডেন্ট ছিলেন, তার মৃত্যুর কারণে 7 দিনের শোক প্রকাশের কথা সেন্ট্রাল গভর্নমেন্ট এটা করেছে। শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট নয়, কর্ণাটক সরকারও কিন্তু এই জিনিসই দিয়েছে, যেটা এই পয়েন্টে ছিল। কিন্তু আমি ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট করে দিয়েছি, তার সাথে তুমি এটাও করতে পারো, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড কর্ণাটক গভর্নমেন্ট, বা সেন্ট্রাল অ্যান্ড কর্ণাটক গভর্নমেন্ট, যা খুশি তুমি দিতে পারো, অসুবিধার কিছু নেই। চলে আসি লাস্ট লাইন অথবা লাস্ট প্যারাগ্রাফের দিকে। বলেছে প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার কি করেছে, কন্ডোল করেছে, মানে হচ্ছে গভীর শোক প্রকাশ করেছে। তো শোক প্রকাশের ব্যাপারটাই লাস্টে লিখতে হবে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ওয়াজ অ্যামং দ্য ফার্স্ট টু পে ট্রিবিউট সেইং হি ওয়াজ ব্লেসড। আচ্ছা, আগে এটা বলি, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ছিলেন এমন একজন ব্যক্তি যিনি সবার প্রথমে কি করেছেন, ট্রিবিউট জানিয়েছেন, মানে সম্মান জানিয়েছেন, আর বলেছিলেন হি ওয়াজ ব্লেসড মানে কে ব্লেসড, নরেন্দ্র মোদী। প্রাইম মিনিস্টার ওয়াজ ব্লেসড, প্রাইম মিনিস্টার ছিলেন আশীর্বাদিত, টু হ্যাভ প্রণব মুখার্জিস গাইডেন্স সিন্স হি টুক অফিস, যবে থেকে তিনি অফিস নিয়েছেন, মানে যবে থেকে তিনি দিল্লিতে গেছেন প্রাইম মিনিস্টার হিসাবে, তবে থেকে প্রণব মুখার্জির আশীর্বাদ তার উপরে ছিল, এটাই তিনি বলেছেন। প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ মিস্টার মুখার্জিস ইমিডিয়েট সাকসেসর অ্যাট রাষ্ট্রপতি ভবন। তো প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ কে ছিলেন, দেখো এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, ইনি ছিলেন মিস্টার মুখার্জিস ইমিডিয়েট সাকসেসর, মানে হচ্ছে তিনি তার পরবর্তী জনা, কোথাকার, রাষ্ট্রপতি ভবনের পরবর্তী জনা, মানে বুঝতেই পারছো, নেক্সট রাষ্ট্রপতি। কন্ডোলড হিজ ডেথ, গভীর শোক প্রকাশ করেছে তার মৃত্যুর কারণে। অ্যান্ড সেইড, এবং বলেছে ইট ওয়াজ দ্য, এটা ছিল পাসিং অফ অ্যান এরা, এটা হচ্ছে এক যুগের সমাপ্তি বা এক যুগের পাস হয়ে যাওয়া। আশা করছি তোমরা বুঝতে পারছো, এটা একটা খুব সিম্পল একটা রিপোর্ট রাইটিং ছিল, কিন্তু একটা ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং ছিল। আর টোটাল যে এখানে সেন্টেন্সগুলো লেখা হয়েছে সবগুলো খুব ইজি মানের সেন্টেন্স কিন্তু দেওয়া হয়েছে। আশা করি তোমরা প্রত্যেকে ব্যাপারটা বুঝতে পারবে, আর খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো, খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করতে থাকো। পরীক্ষা কবে হবে এটা বলা এই মুহূর্তে মুশকিল, কিন্তু ধরে রাখো যে পরীক্ষা একদম সামনেই, এই হিসাবে প্র্যাকটিসগুলো করতে থাকো।